যারা নেতা হয় বিদেশে স্বেচ্ছায় থাকেন, ওনার থাকার কথা এই দেশে, উনি এই দেশ থেকে বেতন নেন বিদেশি মুদ্রায়, বিদেশে উনি থাকেন, বিদেশি কুকুরও আছে ওনার, সত্যি খুব নাকি সুন্দর ফুটফুটা, ওটা নিয়ে উনি বসে থাকেন। গত 2-3 দিন বেতন আটকে যাওয়াতে সকাল বিকাল উনি অনলাইনে আবল তাবল বলছেন। বাকিগুলো আপনারা জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, বড় হয়ে গেছে। ডক্টর এম এ মুহিত সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ডক্টর এম এ মুহিত আছে, জননেতা আছে, সবার প্রিয় নেতা আছে। ওই কোন নেতা সবাই বল বলো 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 তো দেখি, যোগ্য বাবা যোগ্য সুন্দর সবাই বলে, আরো বলে, তোমরা বলো 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 সবাই বলো, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শাহজাদপুরবাসী এবং আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, নাকি ভাইস্তা ও ভাস্তিরা, তোমাদের জন্য আজকের এই অনুষ্ঠানের যে আয়োজন, সেখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের সভার সভাপতি জনাব ইকবাল হোসেন হিরু, আজ এখানে উপস্থিত বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের শাহজাদপুর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, এবং সর্বোপরি আমার সামনে উপস্থিত আমাদের এই প্রিয় শাহজাদপুরের সকল স্তরের নাগরিক এবং জনগণের একাংশ, আপনাদেরকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি এই শাহজাদপুরের ভবিষ্যৎ যারা এই শাহজাদপুরকে ভালোবেসে মিলেমিশে শান্তির একটা জনপদ হিসেবে যারা গড়ে তুলতে চায়, এই শাহজাদপুরে এবং বাংলাদেশকে যারা সন্ত্রাসের নৈরাজ্যের দেশ হিসেবে দেখতে চায় না, এই শাহজাদপুরের তরুণদের মাদকের করাল ছোবলে যারা আর ডুবে যেতে দেখতে চায় না, এই শাহজাদপুরে যারা আর চাঁদাবাজি দেখতে চায় না, এই শাহজাদপুরে যারা একটি পরিবার, একটি দল এবং 1-2জন মানুষের দুঃশাসন আর দেখতে চায় না, এই শাহজাদপুরকে যারা কারো বাবার দেশ হিসেবে দেখতে চায় না, দেখতে চায় জনগণের দেশ হিসেবে, সেই শাহজাদপুরের ঐক্যবদ্ধ মানুষকে নিয়ে, ছাত্র, কৃষক, শ্রমিক জনতাকে নিয়ে আজ আমরা যে দৃঢ় প্রত্যয় নিয়ে সমবেত হয়েছি, সেই আগামী দিনের নেতৃত্ব দিবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সেই আগামী দিনের নেতৃত্ব দিবে দলমত নির্বিশেষে এদেশের তরুণরা। সেই তরুণদেরকে সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে আজ আমাদের এই আয়োজন। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি এই বাংলাদেশের জন্য, এই শাহজাদপুরের জন্য অনেক আশার আলো দেখতে পাই, কারণ আমরা সমগ্র জাতি গত 15টি বছরে এদেশে মুক্তভাবে কথা বলতে পারিনি। এই শাহজাদপুরে আমি 15 বছর ধরে সরাসরি রাজনীতির সাথে জড়িত। আমি এই শাহজাদপুরেরই সন্তান, আমার বাবা এই শাহজাদপুরের সন্তান ছিলেন। কেউ কি বলতে পারবেন একজন ডাক্তার হিসেবে গরিব মানুষের কাছে আমি যাই, প্রতিবন্ধী শিশুদের কাছে আমি যাই, শাহজাদপুরের প্রতিটা ইউনিয়নে প্রতিবন্ধী শিশুদের কাছে আমি আমার সীমিত সামর্থ্যে প্রায় 5 শতাধিক হুইল চেয়ার পৌঁছে দিতে পেরেছি। কিন্তু
কিন্তু আমার আজকে প্রশ্ন, কি অপরাধ আমরা করেছিলাম যে আমরা শাহজাদপুরের মাটিতে মুক্তভাবে কথা বলতে পারি নাই? আপনারা মনে করে দেখেন, সেই 2018 নির্বাচন, কে জিতবে কে হারবে পরের কথা, বিনা অপরাধে কোন বিরোধী দলকে মানুষের কাছে ভোট চাইতে দেওয়া হয় নাই। আমাদেরকে অধিকার বঞ্চিত করা হয়েছে। আপনারা আজকে যে 33 বছরের যুবক, আজকের সেই 33 বছরের যুবক কষ্ট করে লেখাপড়া করেছে, হয়তো সে আজকে চাকরি করে, বিয়ে করেছে, হয়তো 2 বছরের একটা সন্তান আছে। সেই যুবক আমাকে এসে যখন বলে যে স্যার এত কষ্ট করলাম, আমাদের কি একটা দেশ নাই? 33 বছর বয়স হলো, একটা ভোট আমি দিতে পারি না। আপনাদের মধ্যে আছেন না? আপনারা কি ভোট দিয়েছেন গত 15 বছর? আপনারা কি যারা ক্ষমতাসীন ছিল তাদের কোন অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে একদিনও কথা বলতে পেরেছেন গত 15 বছর? আপনারা কি দেখেননি সত্য তুলে ধরলে এই শাহজাদপুরে সাংবাদিককে লাঞ্ছিত হতে হয়েছে? আপনারা কি দেখেননি এই শাহজাদপুরে তরুণ সমাজকে দলীয় রাজনীতিতে দলের স্লোগান দেওয়ার জন্য, দলের খারাপ কাজে ব্যবহার করার জন্য কিভাবে মাদকের দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে? আপনারা কি দেখেননি এই শাহজাদপুরে মাদকের ব্যবসা কারা নিয়ন্ত্রণ করেছে? আজকের তরুণ সমাজ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আজকের তরুণ সমাজ আগামী দিনের নেতৃত্বকে জানিয়ে দিয়েছে, যে দলই আপনি করেন না কেন, কোন দুর্নীতিবাজ নেতা আর এদেশের মানুষ নেবে না। আপনি যে দলই করুন না কেন, শাহজাদপুরের মানুষ, বাংলাদেশের মানুষ বলে দিয়েছে, দেশের টাকা লুট করে যারা বিদেশে পাচার করে তাদেরকে তারা প্রত্যাখ্যান করবে। আগামী দিনগুলোতে আমরা একটা সুন্দর শাহজাদপুর গড়ে তুলতে চাই। এই শাহজাদপুরের শত শত বছরের ঐতিহ্য আছে। এখানে মানুষের মধ্যে আধ্যাত্মিকতার চর্চা আছে, ইসলামী মূল্যবোধের চর্চা আছে, এখানে সম্প্রীতি আছে, সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইদের প্রতি সকলের মমত্ববোধ আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী, আমাদের সবার একটা করেই নাগরিকত্বের পরিচয় আছে, একটা করেই আমাদের জাতীয় পরিচয় পত্র আছে, আছে না? সেইখানে আমাদের পরিচয় লেখা আছে, আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশের নাগরিক, এই দেশটা আমাদের। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, এক বাংলাদেশ, এক দেশ, এক জনগোষ্ঠী, সবাই আমরা ভাই বোন, সবাই আমরা পরস্পরের প্রতি মমতায় থাকবো, এবং যে কোনো শক্তি তাদের অপকর্মে, তাদের ক্ষমতার লোভে, তাদের অপরাজনীতিকে আমাদের ব্যবহার করার জন্য যখন বিভক্ত করবে, এই তরুণদের থেকে আমরা শিখেছি, আমরা তাদের চোখে চোখ রেখে না বলে দেব। আমি আপনাদেরকে বলতে চাই, আমি নিজে এই মাটির সন্তান, এখানে আমি রাজনীতি করি, আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি বিএনপি করি, আমি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশকে, যুদ্ধোত্তর বাংলাদেশে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেখান থেকে একটি ঐক্যবদ্ধ, সংগ্রামী, সম্মানিত জাতি হিসেবে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছেন। আমি সত্যি বিশ্বাস করি, আপনারা যারা তরুণ আছেন, আপনারা আজকে ইন্টারনেটে আছে, আপনারা অনেক বুদ্ধিমান, অনেক সচেতন। এখনো কিছু রাজনীতিবিদ যারা আমারই বন্ধু, হয়তো অন্য দল করেন, তারা নিজেদের খুব চালাক মনে করেন, আপনাদেরকে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করেন। আমার আরেকটি পরিচয়, আমি শিক্ষক। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি ইংল্যান্ডে 15 বছর, দেশেও এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমার সঙ্গে তরুণদের দেখা হয়, যোগাযোগ হয়, তাই আমার কিছুটা সুবিধা হয়েছে, আমি হয়তো কিছুটা আপনাদের বুঝতে পারি। আপনারা কারো থেকে ধার করা জ্ঞান চান না, আপনারা অন্যের মুখে খাবারের স্বাদ বুঝেন না, আপনারা নিজেরা যাচাই বাছাই করে তথ্য দেখেন,
নিজের বিবেককে ব্যবহার করে আপনারা ভালো মন্দ বিচার করেন। এইখানেই আমি আশাটা দেখি। এই কারণে আমিও আপনাদের বেশি কিছু বুঝাতে চাই না। আমি শুধু ওই আমার ইউনিভার্সিটিতে পড়াতে গেলে যে কাজটা করি, আমি আপনার মনে প্রশ্নগুলো জাগিয়ে দিতে চাই। আমি শুধু প্রশ্নগুলো জাগিয়ে দেব, আপনাদের জ্ঞান আছে, প্রযুক্তি আছে, বিবেক আছে, আপনি আপনার উত্তরগুলো খুঁজে নেবেন। যারা টাকা লুট করে, পাচার করে, আপনার কি মনে হয় তাদের সন্তান সন্ততিরা এই দেশে থাকবে এবং থাকে? থাকবে না, থাকে না। যাকে নিয়ে তা আগের অন্য দলটির যারা আজকে শত শত মানুষকে খুন করে খুনির দলে পরিণত হয়েছে, সেই দলটি যাকে নেতা মানেন তার একজন বংশধর এই বাংলাদেশে থাকেন না। তারা আমাদেরকে বাঙালি মূল্যবোধ শেখাতে চান। তাদের বংশধররা নানান দেশের নানান জাতির বিয়ে শাদী করে বিদেশে সুখে আছেন, তাদের থেকে আমাদের বাঙালি সংস্কৃতি শেখাতে চান তারা আমাদের। তো এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মধ্যে এসেছে। তাই আপনাদেরকে যখন বুলি করা হয়েছে, কিছু বললেই রাজাকার, তাই না? আপনারা বুলি বোঝেন না? বোঝেন তো? তারা ছিল বুলি। কথা বলতে গেলে আপনাকে বুলি করে লজ্জা দেবে, আপনাকে সমাজে সমাজচ্যুত করবে। এই তো তাদের খেলা, আপনারা বুঝে ফেলছেন। এবং তারা সবচেয়ে বুলির হাতিয়ার হিসেবে যে শব্দগুলোকে ব্যবহার করত, আপনারা সেই শব্দটা তাদের দিকে ছুঁড়ে মেরেছেন। আজকে প্রমাণিত হয়েছে তারা বিদেশি প্রভুর দাসত্ব করে। অ্যাজ অফ টুডে, আজ পর্যন্ত বিদেশি প্রভুর দয়ায় কে বেঁচে আছে? কার সাহস নাই এই ছোট্ট বাচ্চা অবোধ শিশুগুলোর সামনে তারা চোখে চোখ রেখে যখন প্রশ্ন করে, আপনি আমাকে এত জ্ঞান দেন, আপনি আমার ভোটটা দেন না কেন? তখন উনি এই কথা সেই কথা, নানান কথা। ঠিক আছে, আপনারা এটাও দেখেছেন, এই যে আজকে আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন, গত 15 বছরে আপনাদেরকে যেমন তরুণ সমাজ আপনারা গত 1 মাসে পাখির মতো গুলি করে মেরেছে। আমি বলবো না, আপনারা দেখেননি, আপনারা পত্র পত্রিকায় পড়েননি যে আমার 700 ভাইকে গুম করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চিনি, যার সঙ্গে বসে একসাথে ভাত খেয়েছি, গত 15 বছরে এমন 4 জন আমার ভাই গুম হয়ে গেছে। এই জিনিসটাই বাংলাদেশে ছিল না। ছিল কি কখনো? বাংলাদেশে কখনো একদিনে ঢাকা শহরে 100 নাগরিক, 100 ছাত্রকে, নিরস্ত্র ছাত্র, তারা হাত তুলে খালি হাতে মিছিল করছিল। বাংলাদেশের ইতিহাসে নাই, আমাদের প্রথম মুক্তিযুদ্ধর ইতিহাসে নাই যে ঢাকা শহরে একদিনে 100 জন নিরস্ত্র জনগণকে রাষ্ট্রীয় পেটোয়া বাহিনী গুলি করে মেরেছে। কোন দিন এটা ছিল না। ছিল? এখনো কিন্তু এই দেশটাকে করদ রাজ্য, তাবেদার রাজ্য করে রাখার চেষ্টা চলছে। আজকে 2024-এ এসে তরুণ সমাজ বুঝেছে, সারা বাংলাদেশের মানুষ বুঝেছে যে বাংলাদেশে এমন নেতৃত্ব দরকার যারা দেশকে বাঁচাবে, মানুষকে বাঁচাবে, দেশকে বিক্রি করবে না, মানুষকে গুলি করে মারবে না। আমাদের দল বলে বলছি না, আপনাদের ইন্টারনেট আছে, চেক করে দেখেন। 2009 সালে যখন এই সরকার ক্ষমতায় আসে, যখন ওই আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সেই বিডিআর বিদ্রোহ মঞ্চস্থ হয়, প্রথম দিন থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যখন চক্রান্ত হয়, কারিকুলামের বিভিন্ন জিনিস ঢুকানো হয়েছে যা আমাদের মূল্যবোধের সাথে যায় না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা, আমাদের সামরিক বেসামরিক বাহিনীগুলোকে দলীয়করণ এবং নানানভাবে রাষ্ট্রের থেকে একটা দলের বাহিনীতে পরিণত করা। কথাগুলো হয়তো কঠিন মনে হবে, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা এখন এগুলো আপনাদের জন্য কঠিন কথা না, এগুলো আপনারা বোঝেন বলেই আন্দোলন করতে পেরেছেন। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2009 সালে এই স্লোগানটা দিয়েছিলেন, ইন্টারনেটে খোঁজ নিয়ে দেখতে পাবেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এবং আজ 15 বছরে যখন প্রথমে জামাত শিবিরকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমাদের মধ্যে অনেকে ভেবেছেন মারুক, ওরা তো জামাত, আমি তো জামাত না। শেষ হলো জামাতকে পিটানো, শুরু হলো, তারা প্রশ্ন করে বিরোধী দল,
কোন বিরোধী দলের উপরে মানুষের আস্থা? বিএনপি। বিএনপিকে পেটানো শুরু হলো। আমরা অনেকেই ভাবলাম থাক, আমি তো বিএনপি না, আমি চুপচাপ থাকি। বিএনপিকে মেরে ফেলা হলো, 500 জন গুম হলো, 3 শতাধিককে হত্যা করা হলো। এরপরে তারা শুরু করলেন বামপন্থীদেরও পিটাতে হবে, কারণ তারা বলে তেল গ্যাসকে আমরা বিক্রি করে দিচ্ছি, ওরা আবার এটা পাবলিককে বলে দিচ্ছে। আপনারা পড়েছেন না পত্রিকায়, প্রফেসর আনু মোহাম্মদকে রাস্তায় পিটিয়ে পিটানো হয়েছে। একজন শিক্ষক, একজন অধ্যাপক, তিনি কারো থেকে টাকা নেননি, নির্বাচনও করতে আসেননি। দেশের সম্পদ যা আপনাদের কাজে লাগবে আগামী প্রজন্মের জন্য, যেটা আপনাদের মালিকানা, যেটা সেগুলো বিক্রি করে ডাকাতি করার জন্য বিদেশিদের সমর্থন নিয়ে ক্ষমতায় থাকা। এই তো এখান থেকে শিক্ষা হচ্ছে, জামাতকে মেরে ফেলা হলো, বিএনপিকে মারা হলো, আমরা আসলাম না। বামপন্থীদের মারা হলো, আমরা আসলাম না। এই যে দানব, স্বৈরাচারের দানবের সাহস এবং স্পর্ধা বাড়তে থাকলো। সে তখন কথা বললেই কামড়াতে আসে। কোন একটা প্রাণী আছে না, আপনারা ডাকেন সেই নামে, সেটাই। তো তারা কথা বললে খেপে গেলেন উনি। আপনারা কি বলেছেন? কোটা সংস্কার চাই। উনি 18 সালে একবার খেপে গেলেন, দেবই না, সব বাতিল, মানে ওনার বাপের তালুক, দেব নেব, উনি দেওয়ার কে? 5 বছর পরে প্রতারণা, ফ্রড, মিথ্যুক, এগুলো অনেক খারাপ কথা, আপনারা জানেন না। পৃথিবীতে আমরা তো অনেক রকম গালি দেই, কিন্তু সভ্য দেশে সবচেয়ে খারাপ গালি, সবচেয়ে লজ্জার গালি হচ্ছে ইউর এ লায়ার। দেখেন না আপনারা সিনেমায়, দেশ বিদেশে? পৃথিবীতে, বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি প্রতিদিন টেলিভিশনে হাজার হাজার মানুষের সাথে নির্লজ্জ মিথ্যাচার করেছে ওনার চেয়ে বেশি আপনারা কোনোদিন দেখেছেন, শুনেছেন? এটা কিন্তু আমরা লজ্জা পেতাম। শেষ পর্যন্ত তো দেশে বিদেশে ওই ক্লিপটা দেখলে উনি ভোট পাক আর না পাক, জোর করেই হোক, উনি তো আমার দেশের প্রধানমন্ত্রী। আমি যখন বিদেশের কনফারেন্সে যাই, দেশি বিদেশিরা আমাদেরকে লজ্জা দেয়। তো এইভাবে করতে করতে কিন্তু আসলে দানবের ঔদ্ধত্য বাড়তে থাকে। আপনারা তরুণ, আপনাদের সামনে আরো গোটা জীবন পড়ে আছে। যে কঠিন আন্দোলন করে আপনারা দেশকে মুক্ত করেছেন, আপনাদের একটা বড় কাজ থাকবে। আপনারা বুঝে গেছেন, যদি ইতিহাসকে সংরক্ষণ করা না হয়, যারা দুর্জন, যারা দুষ্কৃতিকারী, তারা ইতিহাসকে বিকৃত করে। যে ইতিহাস আপনারা সৃষ্টি করেছেন, সেই ইতিহাস নিয়ে তারা মিথ্যাচার করেছে, দেখেননি? আপনার 500 ভাই বোন রক্ত দিয়েছে, তারা বলে 100 জনও মরে নাই। তাহলে যে ইতিহাস আপনি চোখের সামনে ঘটালেন, আপনাকে সেটার মিথ্যা বলে। আর যে ইতিহাস 50 বছর আগে, বোঝেন ওইখানে কি গল্প বানাইছে? পৃথিবীর ইতিহাসে এমন কোন যুদ্ধের নেতা আছে, যুদ্ধের প্রথম প্রহরে সুটকেস গুছাইয়া পাইপ খাইতে খাইতে শত্রুপক্ষের কাছে আত্মসমর্পণ করে? আমাদের জাতীয় বীর হচ্ছে যিনি যুদ্ধের শুরুর দিন কাউকে না বলে প্রতিপক্ষের কাছে হ্যান্ডস আপ করে আত্মসমর্পণ করে। এই হচ্ছে তাদের ইতিহাস বিকৃতি, এই হচ্ছে তাদের অত্যাচার, নির্যাতন, এবং এই হচ্ছে তাদের কথা। আপনাদের আমি বলছিলাম, আমি কিন্তু আপনাদেরকে একেবারে গ্রোন আপ, আমার সমান, 1 to 1 হিসেবে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। কারণ আপনারা বড় হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দেশ নিয়ে ভাবতেছেন, আলহামদুলিল্লাহ। স্বৈরাচারকে বিদায় করার জন্য আপনারা নিজে দায়িত্ব নিয়ে নিজে করেছেন, আমাকে বলতে হয়নি, কাউকে বলতে হয়নি, কারণ আপনি বুঝতে পেরেছেন এই দেশ আপনার। ফলে আমি আপনাদের সাথে রাজনীতির কথাও বলছি, আবার দেশের কথাও বলছি, এবং আপনাদের ভবিষ্যতের কথা বলছি। দেখেন বিএনপির রাজনীতিটা কি, আপনারা অনেকেই হয়তো বিএনপি করেন না, এটা কোনো দোষের কিছু না। আবার আপনি হয়তো কোনো রাজনৈতিক দলই করেন না, কিন্তু রাজনীতি সচেতন, সেটা খুবই ভালো। এবং আপনি যদি রাজনীতি সচেতন থাকেন, একদিন হয়তো আপনি ঠিক দলটা আপনার পছন্দ মতো বেছেও নিতে পারেন, সেই অপশন, অধিকার আপনার আছে। তো আমি যেহেতু একটা দল করি, আমি আমার দলের দু একটা কথা আপনাকে বলি। বেগম খালেদা জিয়া এই যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, আপনারা কি দেখেননি যে তিনি সবচেয়ে বড় নির্যাতিত এই ফ্যাসিস্ট সরকার দ্বারা, সবচেয়ে বড় জুলুমের শিকার? একজন ভদ্র মহিলা 3বার 15টা আসনে দেশের যে কোনো জায়গায় জনগণের ভোট নিয়ে, ভোট চুরি করা না, ভোট নিয়ে 3বার প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের যে কোনো আসনে দাঁড়ালে মানুষের ভালোবাসায় প্রতিবার তিনি বিজয়ী হয়েছেন। কেন হয়েছেন?
কারণ উনি দেশের স্বার্থে কখনো আপোষ করেন না। উনি ওনার বিচক্ষণতা দিয়ে আজকে 24 সালে যে ফ্যাসিজম হবে, যে ফ্যাসিজমের বিরুদ্ধে কৃষক, শ্রমিক, জনতা, ছাত্রদের নেতৃত্বে দাঁড়িয়ে বলবে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আপনারা তাই বলেছেন। উনি আপনাদেরকে সেটা একজন বর্ষিয়ান নেতা হিসেবে আগে থেকে সাবধান করেছেন। কারণ দেশ নিয়ে ওনারা ভাবেন প্রতিনিয়ত। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সরকারের কাছে আপোষ করেন নাই। আজকে বাংলাদেশের অর্থনীতি কিসের উপর দাঁড়িয়ে আছে? রেমিটেন্স আর আমাদের পোশাক শিল্প। আপনারা অনেকে হয়তো জানেন, অন্যরা গুগলে চেক করে নেবেন। এই রেমিটেন্স, এই বিদেশে আমাদের জনশক্তিকে পাঠানো, ব্যবহার করা এবং দেশের উন্নয়নে কাজে লাগানো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ উদ্যোগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ওনার সুসম্পর্ক ছিল। উনি ইসলামী মূল্যবোধের রাজনীতি তৈরি করেছেন। স্বভাবতই মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো তার সঙ্গে নৈকট্য বোধ করতেন। সেটাকে ব্যবহার করে উনি প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে এই ব্যবস্থা করেন, জনশক্তি রপ্তানি, সেটার ব্যবস্থা করেন। সেটার উপর কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। সেই টাকাটাই লুট করেছে এই লুটেরারা, রেমিটেন্স লুটেরা। পোশাক শিল্প একটা জিনিস আপনারা অনেকে হয়তো বুঝবেন, অনেকে জানবেন না। এলসি খুলতে হয়, তাই না? এই এলসি খোলার ব্যবস্থা প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেন। দক্ষিণ তালপট্টি এই সমস্ত দ্বীপ নিয়ে ভারতের সঙ্গে, জমি নিয়ে, ছিটমহল নিয়ে ভারতের সঙ্গে যে নেগোসিয়েশন, পলিটিক্স, আপনার নেতাদের কাজ হচ্ছে সে যে মত পথেরই হোক, সে আপনার থেকে ভোট নিয়ে গেছে, সংসদে সে আপনার কল্যাণে আইন বানাবে এবং বিভিন্ন বিদেশিদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার স্বার্থের রক্ষাকারী হয়ে সে নেগোশিয়েট করবে। সেই কাজটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুব সুন্দরভাবে করতেন বলেই ওনার মাত্র 3.5 বছরের নেতৃত্ব এবং রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার সময়ে সারা বিশ্বে কিন্তু উনি আমাদের সত্যিকারের বন্ধুত্ব তৈরি করতে পেরেছিলেন অসংখ্য দেশের সঙ্গে। আমি ছোট ছিলাম, আমার মনে আছে ইয়াসির আরাফাতের মতন বড় নেতা, মুসলিম বিশ্বের, প্যালেস্টাইনের বিশাল নেতা, উনি জিয়াউর রহমানের আমন্ত্রণে বাংলাদেশে চলে আসতেন। তো এই হলো আমাদের নেতা। অন্য নেতারা আপনাকে উস্কাই দিয়ে মারামারি করতে পাঠাবে, উনি সুটকেস গোছাবে। 71-এ তারা সুটকেস গুছিয়েছেন, 24 সালেও নাকি 14 সুটকেস নিয়ে গেছেন। সত্য মিথ্যা। আর আমাদের নেত্রীকে জেলখানায় আটকে রাখলেও সে আপোষ করে না, মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় সে আপোষ করে না। এই কিন্তু একটা দেশপ্রেমিক নেতার কাছ থেকে অনেক বড় পাওয়া নয় কি? তো আমরা এই রাজনীতিটা করি। জনাব তারেক রহমান সম্বন্ধে আমাদের নেতা আমাদের এই আন্দোলন সংগ্রামে হাজার মাইল দূরে থেকে উনি আমাদেরকে উদ্বুদ্ধ করেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করতে গিয়ে ওনার ডাকে অকাতরে আমার 500 ভাই গুম হয়ে যায়, 500 ভাই মৃত্যুবরণ করে, কিন্তু আমরা কেউ 15 বছরের নির্যাতনের পরেও মাঠ ছেড়ে যাই না। উনি কে কি বোঝার আগে আপনারা যা দেখেছেন, বিএনপি আছে তো, ম্যাডামকে আটকে রাখা হয়েছে, এটা তো দেখছেন। এই দল থাকে কেমনে? কেউ একজন নিশ্চয়ই চালায়। এই দল যে চালাতে পারে ফ্যাসিস্টের মুখোমুখি দাঁড়িয়ে, নেতা হিসেবে তাকে 10টা পয়েন্ট না দেন 8টা পয়েন্ট দিতে হবে তো। অন্য যারা নেতা হয় বিদেশে স্বেচ্ছায় থাকেন, ওনার থাকার কথা এই দেশে, উনি এই দেশ থেকে বেতন নেন বিদেশি মুদ্রায়, বিদেশে উনি থাকেন, বিদেশি কুকুরও আছে ওনার, সত্যি খুব নাকি সুন্দর ফুটফুটা, ওটা নিয়ে উনি বসে থাকেন। গত 2-3 দিন বেতন আটকে যাওয়াতে সকাল বিকাল উনি অনলাইনে আবল তাবল বলছেন। বাকিগুলো আপনারা জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, বড় হয়ে গেছেন। আমার মেয়েটা আপনাদের বয়সী, আমার একটাই মেয়ে, 27 বছর বয়স। আমার খুব ভালো লাগে আপনাদের দিকে যখন তাকাই। ওকে আমি যা বলি আপনাদের আমি ততটুকুই বলবো। আমি ওই নেতা না যে নিজের ছেলে মেয়েকে এক জিনিস বুঝাবো আর অন্যের ছেলে মেয়েদের রাস্তায় নামাই দিব গুলি খাইব। তো খুব সহজ ভাষায় আপনাদের জন্য এই জিনিসগুলো বললাম, আপনারা বিবেচনা করবেন। আরেকটা জিনিস আমাদের সতর্ক হতে হবে, বিশেষ করে আপনারা যেহেতু দেশটাকে স্বাধীন করেছেন, এই দেশটাকে আপনাদের দাবি করে আপনারা নিয়েছেন, আপনাদের জানা দরকার কি হচ্ছে চারপাশে।
খুনি শেখ হাসিনা আবার ঘোষণা করেছেন উনি পদত্যাগ করেন নাই। উনি কোথায় আছে বলে না, কোথায় যেন ঘুপচির মধ্যে লুকাইছে, লুকায় লুকায় উনি বলে। দেখেন আল্লাহর কি বিচার, উনি যা জানিয়া অহংকার করতেন আল্লাহ তার একটা একটা করে ধরে মানুষের সামনে সারাদিন উনি বলতে আমরা পালাই না, আমরা এই করি না। মনে আছে আপনাদের? গেল কই না ঠাট্টা হাসি না, সিরিয়াস টোন কথা বলি। যখন যেদিন আপনার শহীদ আবু সাইদ শহীদ হলেন, আমি ওই দিন অস্ট্রেলিয়াতে একটা কনফারেন্সে আমাকে আমন্ত্রণ করে নিয়ে গেছে তারা, শিশু প্রতিবন্ধিতা বিষয়ক আমার বক্তব্য রাখার জন্য, আমার গবেষণাকে ওখানে তুলে ধরার জন্য। ওই দিন এটা হলো। ওই ছবিটা দেখার পর আমি কেঁদেছি, সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে। এবং সেই কান্না একদিকে ছিল যেমন দুঃখের কান্না, গর্বেরও কান্না। তো এই ছেলেরা এইভাবে জীবন দিল, এদেরকে তো খুন করা হয়েছে। আরো শত শত ভাইদেরকে বোনদেরকে খুন করা হয়েছে। অন্য নামে ডাকবেন না, খুনকে খুন বলতে হবে, খুনিকে খুনি বলতে হবে, খুনির বিচার চাইতে হবে। বিচার 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 চাই। আমরা ওদের মতো হব না, বিচারের আগেই কারো ফাঁসি চাবো না, এটাও শেখার বিষয় আছে। আমাদের হুজুরদেরকে, আমাদের আলেমদেরকে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে এই ফাঁসি চাই বলে কিন্তু আমাদের আলেমদেরকে হত্যা করা হয়েছে। 5ই মে হেফাজতে এতিম বাচ্চাদেরকে গুলি করে মারার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। আমাদেরকেও আপনাদেরকেও শিখতে হবে। আমরা অনেক কিছু ফ্যাসিজম কিন্তু মাথার ভিতর ঢুকে যায়। আপনি ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু অনেক সময় দেখবেন আপনার নিজের আচরণ ওরকম হয়ে গেছে। তো আমি বলবো আবার বিচার 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 চাই। আপনাদের এই ভাইদের এই বোনদের বিচার ছাড়া ঘরে ফেরা যাবে না। ঘরে ফিরে গেলে এই খুনিরা আরো সাহস পাবে। ওই যে গল্পটা বলছিলাম, কমিউনিস্টকে ধরে গিয়ে গেছে, আমি তো কমিউনিস্ট না। এই করতে করতে কিন্তু ওরা এখন মানুষের বাসায় ঢুকে গুলি করে, ছোট বাচ্চা ছাদে দাঁড়ালে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করে। এরা আর কোনোদিন ভালো হবে না, এবং এরপরে কখনো এরা ফিরে আসলে হাজার হাজার মানুষকে হত্যা করতে তারা কার্পণ্য বোধ করবে না। আপনাদের সামনে অনেক বড় কাজ, 1 নম্বর কাজ খুনি হাসিনার বিচার নিশ্চিত করা। এই দেশের জন্য এটা প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কেউ এই দুঃসাহস না করে যে দেশের মালিক যারা, জনগণ যারা, বিনা বিচারে তাদেরকে গুলি করে আত্মহত্যা করে। আপনাদের দ্বিতীয় কাজ, আপনারা ইতিমধ্যেই বলেছেন এই দেশটাকে আপনারা কেমন দেখতে চান। এই দেশের ট্রাফিক গুলা ঠিক লাইনে চলতে হবে। আপনারা খুব লক্ষ্মী ছেলে মেয়ে, আমরা যারা আপনাদের বাপ চাচা তাদেরকে আপনারা বলতে হয়তো লজ্জা পেয়েছেন। আপনারা বলতে চাচ্ছেন হে নেতা, হে পিতা, তোমাদেরকেও সোজা লাইনে চলতে হবে। তাই নয় কি? আপনাদেরকে সেই চাপটা জারি রাখতে হবে, অব্যাহত রাখতে হবে, যাতে আমরাও সোজা হয়ে যাই। আমরা যেন আর কখনো নেতা হয়ে টিয়ার কাবিলা নিয়ে ব্যস্ত না হয়ে পড়ি। এই জিনিসগুলো নিয়ে আপনারা ভাবেন, কাজ করেন, আপনাদের মতো করে করেন। আমার পক্ষ থেকে ন্যায়ের পক্ষে অন্যায় না করবেন, সব কাজে আমার সমর্থন থাকবে। আমাদের দল জাতীয়তাবাদী দল, আমার নেতা দেশনায়ক তারেক রহমান আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যখনই আপনারা আহ্বান করেছেন, আমরা তার আগে আসি নাই, কারণ আসলে ওদের জন্য সুবিধা হয়ে যায়। আপনাদেরকে গুলি করবে আর বলবে বিএনপি মারছে। বিএনপি মারা তো যায় এই দেশে। আমাদের সমর্থন আমরা কিন্তু আমাদের যে 31 দফা আছে রাষ্ট্র সংস্কারের, আরো বছর কয়েক আগেই আপনাদের 18 আন্দোলনের সময় দেশনায়ক তারেক রহমান পরিষ্কার বলেছেন যে আমরা
এই কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আমরা ক্ষমতায় আসলে এটা আমরা করবো। সহজ কথা, সোজা কথা, কোনো ইনি বিনি ওরা আমার পরিবারকে মেরে ফেলেছে, স্বজন হারানোর বেদনা, আমি উন্নয়ন এইসব নাই। হ্যাঁ, আপনি ভোট দেন না কেন? আমি উন্নয়ন প্রত্যাশী। আপনি মানুষ মারছেন কেন? ওরা স্বজন হারানোর বেদনা, তাই না? আমার নেতা তারেক রহমান এসব করেন না, আমরা এগুলো করি না। আমাদের কথা সোজা, আমরা এটা সমর্থন করি। আমরা রাষ্ট্র সংস্কার চাই, বিএনপি রাষ্ট্র সংস্কার চায়, এদেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সংস্কার চায়। এটা আমাদের রাজনীতি। আমরা রাজনীতির কথা বলতে আসছি, তফাৎটা আপনারা দেখতে পাবেন। কয়েকদিন আগে অন্যরা এখানে বক্তৃতা দিত, বিনা অপরাধে আমাদের আসার কথা ছিল না। কি বলতো তারা? অমুক রাজাকার, তমুক ষড়যন্ত্র করছে, এই একটা আওয়াজ কিছু শোনা যায় না। হ্যাঁ, আর ঝামেলায় পড়লেই ৭৫ 15ই আগস্ট তখন বললেন ঝামেলায় পড়ছে, প্রশ্নের উত্তর নাই, চুরি করছে, লোকে জিজ্ঞেস করে চুরি করেন কেন, অন্য কথা। তো আমরা এই রাজনীতিটা আসলে করি না। আমি দুষ্টামি করছি আপনাদের সাথে, আমার মেয়ের সাথেও করি এই জন্য। কিন্তু আপনাদের আসলে সিরিয়াসলি ভাবতে হবে দেশটা কেমন যাবে। আপনারা যদি এই গতিতে, এই চেতনাটাকা নিয়ে, হ্যাঁ, চেতনা শব্দ বলতেই ভয় লাগে, আসলো নাকি আবার হকি স্টিক, হেলমেট এগুলা নিয়ে, না, ওই ডিমান্ড নাই। সত্যিকারের যে চেতনা আমরা শিখেছি, সেটাকে ধরে আপনারা রাষ্ট্র সংস্কারের কাজটা এগিয়ে নেন। আমার দল, আমরা আপনাদের পেছনে থাকবো, আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো ইনশাআল্লাহ। শাহজাদপুরকে কিছু সমস্যা আছে। আরেকটা বড় সমস্যা, তরুণ তরুণীরা, অনেক মানুষ অনলাইন গ্যাম্বলিং, জুয়া খেলা নিয়ে, এটা কিন্তু এই ফোনে ফোনে, গ্রামে গ্রামে, বনে বাজারে, চরে চলে গেছে। হ্যাঁ, আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে। সারাদিন এই মানে আলীবর্দী-খার আমলে কি হয়েছিল, আলীবর্দী কার বাবা ছিল, তার বাবা ছাড়া আর কারো বাবা না, এগুলা থেকে বাদ দিতে হবে। দিয়ে এই অনলাইন গ্যাম্বলিং, সবাই কিন্তু এরা ছোট মানুষ, কারো বয়স 15-16, ওদেরকে অপরাধী না ভেবে সিস্টেমটা আমাদের ঠিক করতে হবে। তাহলে অনলাইন গ্যাম্বলিংটা, এগুলো আমরা কাজ করতে চাই। এখানে মাদকের ব্যাপক, ইয়াবাটা বিশেষ করে একদম গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে। এটা একটা সরকার, একটা দল, একটা রাজনৈতিক নেতৃত্ব, একদম 7 দিন থেকে 2 মাসের ব্যাপার। বাংলাদেশের প্রতিটা মাদকের আখড়া কোথায় আছে, পুলিশের মুখস্থ, কারণ প্রতিদিন সে ওখানে যায় চাঁদাটা নিতে। ওকে নতুন করে ইনভেস্টিগেশন করে খুঁজতে হবে না। বাংলাদেশের প্রতিটা মাদকের আখড়া পুলিশের লিস্ট আছে, ওটা চাঁদার লিস্ট। দরকার পলিটিক্যাল কমিটমেন্ট, পলিটিক্যাল লিডারশিপ। এখন লিডারশিপই যদি ওটার ভাগ সন্ধ্যায় আসবে, এটা নিয়ে টেনশন হয়ে যায় তার বিকাল থেকে, তাহলে আর কেমনে হবে? আমরা এগুলোর উপরে কাজ করতে চাই। আমার যতটুকু লেখাপড়া করার সৌভাগ্য হয়েছে, সেটাকে আমি ব্যবহার করতে চাই এই শাহজাদপুরের মানুষের কল্যাণে। দেশ বিদেশে যে মানুষগুলোর সাথে আমি কাজ করি, তাদেরকে আমি নিয়ে আসতে চাই এই শাহজাদপুরে। তাদের সহযোগিতা, বন্ধুত্ব নিয়ে আমরা ভালো স্কুল বানাতে চাই, ভালো খেলার মাঠ তৈরি করতে চাই, ভালো বিনোদনের জায়গা তৈরি করতে চাই। এবং দলীয় রাজনীতি কোনো খারাপ কিছু না, দলবাজি থেকে মানুষকে সরিয়ে আনতে চাই। দলকে বিশ্বাস করব, দলের জন্য ভাইকে পিটানো শুরু করব না, তাই না? দল তো থাকবে, বিশ্বাস থাকবে, মানুষ তো বিশ্বাস নিয়েই বাঁচে। তো এই বিষয়গুলো আমি খুব বেশি কথা আর বলবো না। সবশেষে আমি বলতে চাই, গত 15 বছরে যে বেদনা আমাদের, গত 15 বছরের যে নির্যাতনের ইতিহাস, ফ্যাসিবাদী শাসন যেভাবে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে ক্ষয়ে ফেলেছে, এটা থেকে জেগে ওঠার সাহস আমরা তোমাদের থেকে পেয়েছি। তোমাদের সঙ্গে যতদিন পারি এটাকে সুন্দরের পথে ফেরত নেওয়া, আলোর পথে ফেরত নেওয়ার সংগ্রাম একসাথে করবো ইনশাআল্লাহ। সেই কাজে সহযোগিতা আবারও স্মরণ করছি এবং আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করছি, আমাদের যে ভাইরা এই আন্দোলনে শহীদ হয়েছেন, নাম না জানা শুধু ছাত্ররাই নয়, এটা ছিল সত্যিকারের ছাত্র গণ আন্দোলন। ছাত্ররা শহীদ হয়েছেন, রিক্সা চালক ভাইরা শহীদ হয়েছেন, ছোট্ট শিশুরা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। হ্যাঁ, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করেন এবং আমাদেরকে যেন আল্লাহ হেদায়েত দেন।
আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই ভালো। প্রিয় ভাইরা একটু অপেক্ষা করতে হবে, নামাজের আগে শেষ হবে। এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি, আপনাদের আমাদের প্রিয় ব্যক্তি, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব ইকবাল হোসেন হিরু। জনাব ইকবাল হোসেন হিরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ছাত্র সমাজকে সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রিয় নেতা, আপনাদের সকলের প্রিয় ভাই ডক্টর এম এ মহিন সাহেবের গান গর্ব বক্তব্য আপনারা শুনলেন। যেহেতু নামাজের সময় আগত, আমরা কিছু বলতে চাই না। আর আপনাদেরকে যে ছাত্ররা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছিল সেটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। ছাত্ররা বলেছে আন্দোলন সংগ্রাম শেষ হয় নাই, হাসিনাকে চিরতরে বিদায় করতে হবে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী জিন্দাবাদ। তারেক জিয়া পীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই। সাইদ ভাই বলল কেন? খুনি হাসিনা বিচার চাই। আমার ভাই বলল কেন? খুনি হাসিনা বিচার দে। আবু সাইদ বলল কেন? তারেক রহমান বীরের বেশে। খালেদা জিয়ার ভয় নয়, তারেক রহমানের ভয় নয়। ধন্যবাদ।